লাইভে সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমরেড শিবকুমার মুখার্জি। আপনাকে নমস্কার। আপনাকে দু একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এনসিআরবি তথ্য অনুযায়ী আমাদের দেশের মোদী সরকার আসার পর 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী শাসনকালে 1,11,660 জন কৃষক আত্মহত্যা করেছে। এটা 2023 অব্দি, এখনো 2025-এর পর আর রিপোর্ট আসেনি। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এইটার রিয়াকশন একটা ঘটনা যদি মানুষ তাকায়, সেটা হচ্ছে পাঞ্জাবের, হরিয়ানা, উত্তরপ্রদেশের তাদের সেই সব কৃষকদের, তাদের 1.5 বছর ধরে রাস্তায় অবস্থান, প্রবল ঠান্ডা, প্রবল গরম, সব কিছুর মধ্যেই লক্ষ কৃষক বসে থাকলো তারা এই সব কিছুর প্রতিবাদে। মূল জায়গাটা কোথায়? আত্মহত্যা করে কেন? 1 নম্বর কারণ হচ্ছে যে সে বীজে কোনো সাবসিডি পাচ্ছে না, সে সারের কোনো সাবসিডি পাচ্ছে না। যে সাবসিডির কথা বলা হচ্ছে সেই সাবসিডিটা একটা অত্যন্ত জালি সাবসিডি, যার কোনো মূল্য নেই। এটা গেল দ্বিতীয়। 3 নম্বর কথা হচ্ছে যে তারপরে যদি কষ্ট করে ফসল ফলায়, তার দাম সে পায় না। তাহলে দাম যদি না পায়, লাভজনক দাম যদি না থাকে, তাহলে এই মানুষটা যাবে কোথায়? ধার করে বীজ কিনেছে, ধার করে সেচ করেছে, তো এই সবটা করার পর ফসলটা তার যদি দাম না থাকে, তাহলে একে তো আত্মহত্যা করতেই হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কর্পোরেটের ঢুকে যাওয়া এর মধ্যে। যারা ধরুন দুটো জায়গাতে সাংঘাতিকভাবে মহারাষ্ট্রের কৃষকের মৃত্যু হয়েছিল। একটা হচ্ছে বিটি কটন আর বিটি ব্রিঞ্জাল। তো বেগুন সমস্ত একটা কোম্পানি, তারা বিরাট গোটা পৃথিবী জুড়ে ব্যবসা করে, তারা এসে গেলেন, এসে তাদেরকে এই বীজ দুটো সাপ্লাই করলেন। প্রথমে কম দামে, কৃষক নিলেন, ভালো ফল হলো, সে খুশি হয়ে গেল, আবারও লাগানো হলো, এবং 5 বছরের মধ্যে ওই গোটা জমিটার একদম বন্ধা হয়ে গেল, আর কিছু থাকলো না, এবং ওই ফসলের দামও চলে গেল বাজার থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাজারে দাম না থাকা এবং অন্য কোনো ফসল লাগালে সেই ফসল হবে না ওখানে, কারণ জমিটা ব্যারিন ল্যান্ড হয়ে গেছে। এইটা হচ্ছে সব থেকে বড়। ফলে কৃষক আত্মহত্যার এটা একটা বড় জায়গা। সেই জায়গার থেকে দাঁড়িয়ে দেখুন কেমন করে মোদী সাহেব যেটা কর্পোরেটের হাতে তারপরও তুলে দিচ্ছিলেন, সেই কারণটা দেখুন, ভালো করে বোঝা দরকার। এক হচ্ছে যে কর্পোরেট যত খুশি, যে আইনটা প্রথম হয়েছিল, এই আইন এখন যেটা হওয়ার কথা, সেটাও তো প্রায় কাছাকাছি একদম। কি বলছে? আমরা বলতাম, সন্ডে মালিক সন্ডে মজুদদার, তোদের ভাড়ারে আছে কত মৃত মানুষের হাড়, জবাব কি দিবি তার। একথা তো আমরা বলতাম। এখন কি দাঁড়াচ্ছে? এখন যত খুশি, আপনার যত টাকা থাকবে, আপনি ফসল কিনতে পারবেন, স্টোর করে রেখে দিতে পারবেন, এবং যখন আর ফসল বাজারে পাওয়া যাবে না, তখন ওটাকে আপনি ছাড়বেন। সেটা কোল্ড স্টোরেজ হতে পারে, সেটা এমনি সাধারণ স্টোরেজ হতে পারে। তাহলে এ তো মানুষ মরা ছাড়া তো কিছু জায়গা থাকবে না। ওর কাছে তো ফসল বিক্রি হয়ে গেছে। এই যে বড় বড় মুনাফা করছেন যারা, সমস্ত বড় বড় একেবারে সব হোল্ড করছেন যারা, তারা সব ফসলটা রেখে দিচ্ছেন, কৃষক বিক্রি করছেন, এবং বিক্রি করার আগে যে বীজটা তারাই দিচ্ছেন, জল সেচ ব্যবস্থা তারাই করে দিচ্ছেন, এবং কিনে নিচ্ছেন। তারপরে এরপরে ধীরে ধীরে যা হবে, সেটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। প্রথমে চা গাছ ইসলামপুর সাব ডিভিশন, চোপড়া টোপড়া সমস্ত জায়গায় একেবারে বাড়ির উঠোনে পর্যন্ত চা বাগান এসে গেছিল। বলছিল যে চায়ের কেজি কাঁচা পাতা 11 টাকা কেজি দরে তারা কিনবে, এবং তার সঙ্গে একজনকে চাকরি দেবে। তারপর ধীরে ধীরে মানুষ যখন তার বাগানের একটা কলা গাছকেও কেটে ওখানে চা গাছ লাগিয়ে ফেললো, পরিণতি হলো তার জন্য জমির স্ট্রাকচার পাল্টাতে হলো, জমির ধরন পাল্টাতে হলো, এবং মানুষ শেষ পর্যন্ত যখন দেখলো আরো কটা বছর পেরিয়ে যে চায়ের
কাঁচা চা পাতার দাম কেজি প্রতি 3 টাকাতে দাঁড়ালো, চাকরি কেউ পায়নি। কারণ এই সব যে ব্যবসাটা, চায়ের ব্যবসা, আগে ছিল বাগান এবং চায়ের কারখানা একসাথে জুড়ে ছিল। এখন চায়ের বাগান আর কারখানা এক নয়, দুটো আলাদা। কেউ কারখানা করছেন আর কেউ কাঁচা চা পাতা তৈরি করছেন। তো এইবার চা গাছ চাকরি নেই, কোনো পার্মানেন্ট চাকরির কোনো প্রশ্ন নেই। ওই একেবারে সিজনাল ওয়ার্কার, যখন চা পাতা তুলতে হয় তখন তোলেন সামান্য টাকা, এবং তারপরে সারা বছর বাকি সময় বসে থাকেন। আর যারা কারখানায় চাকরি পেলেন তারাও আবার যখন পাতা আসছে তখন চাকরি থাকলো, তারাও সিজনাল ওয়ার্কার। ফলে এই যে জায়গা, এই জায়গাতেই আরেকটা রূপ হচ্ছে একদম বড় বড় কোম্পানিগুলোকে তাদের হাতে তুলে দেওয়া কৃষিকে। এবং কৃষি যদি এদের কাছে চলে যায় তাহলে এরা একচেটিয়া ব্যবসা করবে, ফসলের একচেটিয়া অধিকার নেবে। এক, 2 নম্বর হচ্ছে সে তার পছন্দ মতো ফসল তৈরি করবে। যেমন ধরুন টমেটো সস, যতক্ষণ পর্যন্ত আচার, জ্যাম, জেলি যতক্ষণ লাগবে টমেটো তারা ফলাতে বলবেন। কিছুদিন পর বলবেন আর টমেটো ফলিও না, অন্য কিছু ফলাও। এখন তার জমিতে অন্য কিছু ফসল ফলানো যায় না, সেইভাবেই তারা সার দিয়েছিলেন, সেচ করিয়েছিলেন, এবং জমিটা নষ্ট হয়ে গেল, তার স্ট্রাকচার নষ্ট হয়ে গেল। এরপরে কি দাঁড়াবে? এরপরে ওই লোকটাকে ওই কোম্পানি ছেড়ে দেবে, তার আর কোনো 2-3 বছরের মধ্যে টমেটোর প্রয়োজন নেই, লঙ্কার প্রয়োজন নেই, সে সরে আসবে। কৃষকটা কোথায় যাবে? কৃষকদের তখন আত্মহত্যা করা ছাড়া আর কিছু থাকবে না। পরিণতি হচ্ছে আম্বানি, আদানি, এদের কাছে গোটা কর্পোরেট সেক্টর তারা ঝাঁপিয়ে পড়েছেন এই কৃষি ফসলের ওপর। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের কাছে, এটা স্বাস্থ্য নিয়ে কতটা খেলা হচ্ছে দুটো জিনিস দিয়ে দেখুন। এখন একটা খুব চালু কথা, মানুষ বুঝতেই পারছিল না যে বাচ্চাটা অথবা মানুষটা সুস্থ ছিল, হঠাৎ মরে গেল কি করে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রুটি খেয়ে ঘুমালো, তারপর সকালবেলা থেকে পায়খানা শুরু হলো, এবং তারপর দেখা গেল 40 বার 50 বার পায়খানা করার পর স্যালাইন দিলেও মরে যাচ্ছে লোকগুলো। এটা অসহ্য যন্ত্রণা। পরে ধরা গেল যে এটা গ্লুটেন অ্যালার্জি। আমাদের এখানের একটা কোম্পানি, আমরা তারা অ্যানাউন্সমেন্ট করলো একটা রুটি খান সঙ্গে একটা ডিমও পেয়ে যাচ্ছেন আপনি। তাই নিয়ে আবার চরম হিন্দুবাদী লোকগুলো তারা বললো না, এরকম বিধবারা খায় রুটি, তাদের এইরকম এইসব ডিম টিম খাইয়ে দিচ্ছ তোমরা। তখন ওই রুটি বাজার থেকে খানিকটা চলে গেল, আটাটা পাওয়া যায়নি। আমি আর নাম ধরে বলছি না এসব। তো এ বাদ বললেও কোনো ক্ষতি নেই, আশীর্বাদ আটা বাজার থেকে 3 মাসের জন্য উঠে গেছিল। কারণ তাদের যে গম বীজটা ছিল সেই বীজের মধ্যে গ্লুটেন ছিল। গ্লুটেন একটা প্রোটিন, হ্যাঁ ঠিক, যার ওটা হজম হবে তার একটা রুটি আর প্লাস একটা কার্বোহাইড্রেট হয়ে গেল, আর প্লাস একটা প্রোটিনও হলো খানিকটা শরীরের মধ্যে। কিন্তু যার গ্লুটেনে অ্যালার্জি আছে সে মারা যাবে। ছোট বাচ্চা 5 বছরের নিচে যদি এই অ্যালার্জি হয় তার মৃত্যু অবধারিত। পৃথিবীর সমস্ত বড় দেশে আমি নিজে চোখে দেখেছি, ব্রিটেন বলুন, বলুন, ফ্রান্স বলুন, এই সমস্ত জায়গাতে, ইউরোপিয়ান দেশগুলোতে, সেখানে সমস্ত রেস্টুরেন্টে একদিকে গ্লুটেন ফ্রি জোন আর একদিকে উইথ এই বলে খাবার বিক্রি হয়। আপনি যে খাবার, আপনার যদি গ্লুটেন অ্যালার্জি থাকে এটা যদি জানেন তাহলে আপনি ওখানে ওই দিকটা খাবেন না, অন্য দিকটা খাবেন। কিন্তু চালু আছে কিন্তু বাজারে। আমাদের দেশে আপনি খুব আশ্চর্য হয়ে যাবেন যে গ্লুটেন অ্যালার্জি কারোর আছে বা নেই এটা অ্যালার্জি টেস্টের মধ্যে ধরা পড়ে না, এটা এখনো পর্যন্ত ধরা পড়েনি। সুতরাং আমার দেশের মানুষ যদি ওই আটা খান তাহলে তার মৃত্যু অবধারিত। এখন তিনি প্রোটিন খাচ্ছেন ভালো স্বাস্থ্যের জন্য, তার বদলে তিনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। তো এই কৃষক যে গম বীজটা ফলিয়েছে সে তো এটা জানে না, তাকে গম বীজ দেয়া হয়েছিল, সে গম ফলিয়েছে, সে টাকা পেয়েছে, আর পরে দেখা গেল যে ওর জমি থেকে আর গম কেউ কিনছে না। এই কিনছে না যখন হয়ে গেল
তখন এই মানুষটা গম ফলানোর পরে যাবে কোথায়? হয় গোপনে বিক্রি করতে হবে, অথবা তার মৃত্যু, অথবা মানুষ পিটিয়ে মেরে দেবে তাকে। এই হচ্ছে আমাদের কৃষকের আত্মহত্যার একটা বড় জায়গা। আমাদের বড় দাবি হচ্ছে যে দিল্লির যে কৃষকরা আন্দোলন করেছিলেন, আমরা ছিলাম সঙ্গী, আমরা সংযুক্ত কিষাণ মোর্চা করে লড়াই, সেই লড়াই আমরা বলছি মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে, C2 প্লাস 50%। তার মানে একটা জমিতে চাষ করতে যা খরচ লাগে, বীজ থেকে সেচ থেকে সার থেকে, প্লাস জমির খরচ, জমির দাম, সবটা একদিকে, প্লাস যা হবে ফসল, এবার 50% তার সাথে অ্যাডিশনাল দিতে হবে। এইটা তার লাভজনক দাম, এইটাতেই সে বেঁচে থাকবে, বাকিটা তো তার খরচ হয়েছে। এইটা এখনো দিচ্ছে না, এখনো A2 প্লাস 50% এই কথাটাও বলছে না। তারা বলছে আমরা একটা সেই বছর বাজার দর যেরকম সেরকম মতো একটা প্রাইস ঠিক করব। এটা কোনো প্রাইস ঠিক করা নয়, এটা ভুল প্রাইস ঠিক করা। কখনো বাজার দর বেশি, গভর্নমেন্ট সাপোর্ট প্রাইস কম, কখনো গভর্নমেন্ট সাপোর্ট প্রাইস বেশি, তো তারা কিনছে না, মানুষ কৃষক যাচ্ছে ফিরে আসছে, বহু কৌশলে ফেরত দেওয়া হচ্ছে, বহু কৌশলে তাদের ঠকানো হচ্ছে। ধলতা বলে একটা শব্দ কোনোদিন জানতাম না, ধলতা নেওয়া হচ্ছে, অর্থাৎ যদি আমি 1 কুইন্টাল গম দিই, তাহলে আমারটা 1 কুইন্টাল হবে না, আমারটা 10 কেজি কম ধরা হবে, কারণ তার মধ্যে জলীয় অংশ থাকতে পারে। তো কোথায় লেখা আছে? কোনো আইনে তো লেখা নেই। এই করে কৃষকরা প্র্যাকটিক্যালি একটা অসম্ভব খারাপ অবস্থায় আছে। আমরা বলছি আমাদের দুটো জিনিস কৃষককে বাঁচাতে পারে, এক মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে, আর দুই হচ্ছে যে 60 বছর হয়ে গেলে তাকে পেনশন দিতে হবে। এই দুটো জিনিস যদি দেয়া যায়, তাহলে কৃষক অন্তত বাঁচবে। আমরা মানুষরা খাবো কি কি খেতে পারবো না পারবো সেটা আরেকটা লড়াই, কিন্তু কৃষক সরাসরি বাঁচবে যদি এইটা করা যায় গভর্নমেন্টের কাছে। এটাই তো লড়াই, এটাই তো করছি আমরা এখন। আচ্ছা, মধ্যরাতে কিন্তু আজকে মধ্যরাতে জি রামজি বিল পাশ করা হলো। তো এই প্রসঙ্গে কি বলবেন? কেন দিনের বেলা পার্লামেন্টে পাশ করা হচ্ছে না, মধ্যরাতে পাশ করা হলো, এই প্রসঙ্গে কি বলবেন? অন্ধকারের নেতারা অন্ধকারে এই সমস্ত বিলকে পাশ করান, কারণ এরা দিনের বেলা চেহারা দেখাতে ভয় পান, দিনের বেলায় আইনগুলো বলতে ভয় পান। কাজেই যে লোকটা আহ, একেবারেই স্বাধীনতার অন্যতম নায়ক মহাত্মা গান্ধীকে খুন করতে পারে যে মানুষটি, অর্থাৎ নাথুরাম গডসে, তাকে তার মন্দির করে তাকে পুজো করেন যারা, তারা তো অন্ধকারের জীব, তারা রাত্রিবেলা পার্লামেন্ট ডেকে এইসব আইন করেন, এই সমস্ত বিল আনছেন আর পাশ করিয়ে নিচ্ছেন। এটাই চেহারা তো। আর তার সাথে জুড়ে আছে কিছু অন্ধকারেরই দল, যেমন আমাদের এখানে তৃণমূল কংগ্রেস, যখন এইরকম ধারাগুলো, যেমন এখন খুব চারিদিকে আলোচনা, নাগরিকত্ব, মতুয়াদের নাগরিকত্ব হলো না কিন্তু তার ভোটার লিস্ট থেকে বাদ চলে গেল, এসব কথা শুনছি তো আমরা। আমার প্রশ্ন হচ্ছে, এই যেদিন এই ক্যাব শেষ পাস হয়েছিল, সেদিন কিন্তু যারা ছিল না তৃণমূলের MP 11 জন, তাদের তখন কারুর ওয়াশরুমে যেতে হয়েছিল, কাউকে সিগারেট খেতে যেতে হয়েছিল, কাউকে প্রেমিকার সাথে একটু গপ্প করতে যেতে হয়েছিল, তারা আসেনি এবং বিলটা পাশ হয়ে গেছিল। যখন বিল পাশ হয়েছিল নাগরিকত্ব আইন, তখন কিন্তু রাজ্যসভায় বিজেপি মেজরিটি ছিল না, মাইনরিটি ছিল। কাজেই কিছু অন্ধকারের জীব সঙ্গে নিচ্ছেন, এখন আর নেওয়া দরকার হচ্ছে না, কিন্তু দরকার হলে নেবেন। কিছু অন্ধকারে সমর্থন করতে পারেন এমন কিছু মানুষ, ভিন্নভাবে ভোট সরাসরি না দিয়েও হতে পারে, এইসব করছেন। কাজে এদের এছাড়া বলার নেই, এটাই এরা। আচ্ছা, আপনি একটু আগে বললেন মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে কৃষকদের, কিন্তু কৃষকের যে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, সরকার কিন্তু চাইছে যে কৃষকের কাছ থেকে কর্পোরেট সংস্থাগুলো ফসল কিনুক। সরকার কেন চাইছে? সরকার এখন অনেক ফসল দেখবেন অনলাইন মার্কেটে বিক্রি করছে। তো এই প্রসঙ্গে কি বলবেন? 1 নম্বর কথা হচ্ছে, আজকে কর্পোরেটের কাছে তুলে দিল তো এর দাম তার কন্ট্রোলে থাকলো না, কর্পোরেটের কন্ট্রোলে থাকলো, এবং কর্পোরেট চাইছে সবটাই তাদের কন্ট্রোলে থাকা। যে আপনি যদি দিল্লির থেকে আগ্রার দিকে যান, রাস্তার দুদিকে দেখবেন বিরাট বিরাট সব
এখন বড় বড় গোডাউন হয়েছে। এই গোডাউনগুলো, এই যে আইনগুলো হয়েছিল, সেই আইন যখন হবে মনে হচ্ছে, তখনই ওরা কিন্তু এইসব গোডাউন তৈরি করতে শুরু করেছিল। তারা সর্ষে হোল্ড করে রাখবে, তারা গম হোল্ড করে রাখবে, ধান হোল্ড করে রাখবে, যখন দরকার হবে আস্তে আস্তে করে ছাড়বে। দক্ষিণ ভারত, তারা দোসা ইডলি তার উপর নির্ভর করে, সুতরাং চাল সবটা হোল্ড করে রাখো, সময় করে ওটা ছাড়তে শুরু করো। গম, আমাদের এখানে বিহার, ইউপি, মধ্যপ্রদেশ ব্যাপক অংশ গম খায়, গমে আটা খায়। তো তাদের সারা বছর ধরে হোর্ডিং করে রাখো, যার যতটা ক্ষমতা সে ততটাই হোল্ড করে রাখবে। এটাই তো চেহারা এদের। এই কর্পোরেটের হাতে তুলে দিতে গভর্নমেন্ট আসলে সবটাই কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে। আপনি দেখছেন না যে আমাদের পশ্চিমবঙ্গে 8,500 বাংলা মিডিয়াম স্কুল একটা বছরে বন্ধ হয়ে গেল। তো একটা বছরে 8,500 স্কুল বন্ধ হলো কেন? ওই ছেলেগুলো সবাই কি পড়তে যাচ্ছে না তা নয়, একটা অংশ যাচ্ছে কর্পোরেটের তৈরি করা স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে যাচ্ছে। আপনি যদি সরকার থেকে ইংলিশ মিডিয়াম স্কুল করেন, সেখানে যাচ্ছে না, কিন্তু ওরা আরো একেবারেই দগ্ধগ্রস্ত সাহেব হওয়ার জন্য তারা দৌড়াচ্ছে সমস্ত এইসব বড় বড় স্কুলগুলোতে, যারা মিশনারিরা যেসব স্কুল চালায়। তো এটাই তো চেহারা, কর্পোরেটের হাতে সবটাই তুলে দেব। আমি যেটা সার্ভিস সেক্টর, মনে রাখুন এইটা শুরু কিন্তু এদের নয়, শুরু কিন্তু প্রণব মুখার্জির সময় থেকে শুরু, এবং সেই শুরুটা হচ্ছে গ্যাটস চুক্তি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন দ্য সার্ভিস সেক্টর, গ্যাটস, নট গ্যাট। তো গ্যাটস চুক্তি সার্ভিস সেক্টরটাকে ট্রেডে নিয়ে চলে যাওয়া, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখন সার্ভিস সেক্টর বলে কিছু থাকবে না, সবটাই ট্রেড। ধরুন দমকল যদি জল বেশি লাগে আপনার আগুন নেভাতে, তাহলে যে যার বাড়িতে আগুন ধরেছে, যে সর্বশান্ত হয়ে গেল, তাকে কিন্তু টাকা যোগান দিতে হবে। এটা এটাই হচ্ছে সার্ভিস সেক্টরকে ট্রেডে নিয়ে চলে যাওয়া, ব্যবসাতে নিয়ে চলে যাওয়া। সব জায়গাতেই তো তাই। পড়াশোনা, এটা ছিল সার্ভিস সেক্টর, এডুকেশন, চলে যাচ্ছে এটা ট্রেড সেক্টরে। পয়সা যাদের ফেলবে তারা বড় স্কুলে পড়বে, ইঞ্জিনিয়ারিং কলেজ পড়বে, মেডিকেল কলেজ পড়বে। এটা গিয়ে দাঁড়াচ্ছে তো, বাপের অনেক টাকা আছে, ফলে কোটি কোটি টাকা, সে মেডিকেল পড়বে, তারপর আপনি তার কাছে ডাক্তারি হিসেবে যাবেন, ডাক্তার হিসেবে, তো আপনার মৃত্যু ঘটবে, কারণ সে তো ইঞ্জেকশনটাও দেওয়া শিখেনি। তো এইটাই হচ্ছে আসলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন দ্য সার্ভিস সেক্টর। এই যখন থেকে শুরু হলো উরুগুয়ে রাউন্ডে এইটা সই হয়েছিল, আমাদের দেশ থেকে সই করেছিলেন প্রণব মুখার্জি, তখন থেকে এই সার্ভিস সেক্টরগুলো দ্রুত চলতে শুরু করলো। এই কিনে নেওয়া ফসল, সরকারের কিনে নেওয়া, এইগুলো হচ্ছে সবটাই যে আপনি সাপোর্ট দিচ্ছেন, সরকার মানুষকে, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর ওটা কর্পোরেটকে ছেড়ে দিলে কর্পোরেট যতটা প্রফিট করতে পারে তার চেষ্টা করবে, ওকে শেয়ার দেবে, কিন্তু তাতে তো সে বাঁচবে না, সে তার তো মৃত্যু হবে। আমি ছোট একটা উদাহরণ দিই, তা হচ্ছে চীন। চীন দেশ অর্গানিক ফার্টিলাইজার বিক্রি করে। বাংলাদেশ তার মেন সাপ্লায়ার ছিল কি জানেন? পাট গাছ কাটা হয় মাটি থেকে 1.5 ফুট ওপরে, যেখানে শিকড়গুলো থাকে না। আর যখন কাটা হয়ে গেল পাট, তারপর ওটা চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিত। আমরা ভাবতাম যে ওটা মিশে যায়, সুতরাং ঠিক আছে, কিন্তু আসলে ওটাই হচ্ছে সব থেকে বড় অর্গানিক ফার্টিলাইজার। চীন কিনে নিচ্ছে, কোটি কোটি টন জাহাজে করে যাচ্ছে চীনে, ওখানে একটু প্রসেসিং হচ্ছে, ভালো প্যাকেজিং হচ্ছে, ওই সারটাই আবার বিভিন্ন ফসলের জন্য বাংলাদেশে আসছে, ভারতবর্ষে আসছে, অন্য দেশে যাচ্ছে, তারা সার বিক্রি করছে। কারণ মানে মূল যে কৃষিজ ফসল বা কৃষিজ প্রোডাক্ট যেগুলো, সেইগুলোকে যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে ট্রান্সফার করা যায়, তাহলে তার দামের চেহারা পাল্টে যায়। একটা ইউক্যালিপটাস গাছ 5,000 টাকা দাম, আর সেই ইউক্যালিপটাস গাছ থেকে যদি মন্ড বার করে নেওয়া যায় ইন্ডাস্ট্রি, ওটা দিয়ে ফার্নিচারও হচ্ছে, তো সেইগুলো, সেই সব ফার্নিচারের দাম যা হবে, তা অন্তত একটা ইউক্যালিপটাস গাছ থেকে 10 লক্ষ টাকার ইকুইভ্যালেন্ট ফার্নিচার তৈরি হবে, আর গাছটা বিক্রি হয় 5,000 টাকা। কাজে একদম
চাষযোগ্য কৃষিজ ফসল হিসেবে একটা ফসল থাকা আর তাকে শিল্পে ট্রান্সফার করা, দুটোর মধ্যে ভীষণ ফারাক। সরকারের এই দায়িত্ব ছিল লিঙ্কটা করা, সরকার তার বদলে ওটা কর্পোরেটকে ছেড়ে দিচ্ছেন। কাজেই কৃষকের মৃত্যু ছাড়া কিছু নেই যদি না লড়াই করতে পারি আমরা। আচ্ছা, আগামী 26 তারিখ, 26শে ডিসেম্বর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আমাদের পার্টির 100তম বর্ষ উপলক্ষে কলকাতায় বিশাল বড় মিছিল সমাবেশ। তো আপনি কি বার্তা দিতে চান? বার্তা এটাই, কারণ কমিউনিস্ট পার্টি সমাজ ব্যবস্থা বদলের কথা বলে। তো সমাজ ব্যবস্থা বদল করার জন্য যারা মানুষ, শ্রেণীর মানুষ, তারা শ্রমিক, আর দ্বিতীয় হচ্ছে কৃষক, তার সহযোগী শক্তি। কৃষক এবং শ্রমিক এই লড়াইটা দিতে হবে, কারণ নয়তো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা পাল্টাবে না। কৃষকের মৃত্যু হবে, শ্রমিকের শ্রমকোড পাল্টে গেছে এর মধ্যেই। এই শ্রমকোড পাল্টে গিয়ে তাকে আবার একদম গলা চেপে, বুকের ওপর চেপে তাকে কাজ করানোর কথা বলা হচ্ছে। একই কথা কৃষকদের ক্ষেত্রে কর্পোরেটকে নিয়ে এসে। মাছ, আপনি ভাবুন যে মাছ আমরা গলদা চিংড়ি, বাগদা চিংড়ি জানতাম, এখন নতুন একই ধরনের সে মাছ খেলে কেমন হবে, বায়োটেকনোলজিক্যালি তাকে পাল্টে দিয়ে, আমরা কিন্তু কেউ জানি না। ধরুন মাগুর মাছ একটা শুরু হয়েছিল, হাইব্রিডের মাগুর, এক একটা 10 কিলো করে ওজন হচ্ছিল। সেই হাইব্রিড মাগুর এখন একদম স্ট্রিক্টলি বন্ধ হয়ে গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। বন্ধ হয়ে গেছে কারণ ওইটা জিনটা কুমিরের ছিল, ফলে এটা মারাত্মক জায়গা। তো ধরুন এইরকম সব প্রোডাক্ট তৈরি হবে যদি পুরো পরিপূর্ণ কর্পোরেটের কাছে চলে যায়, আমাদের প্রতিবাদ না থাকে। তো আমরা বলবো বার্তা এটাই যে ক্ষমতা ধরে রাখো, ক্ষমতার প্রয়োগ করো, এবং সেই ক্ষমতার থেকে দেশটাকে পাল্টে দাও। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান Thank you. সময় দেওয়ার জন্য।